আসসালামু আলাইকুম। আমি কামরুন নাহার ম্যাডাম বলছি, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং লাস্ট টাইমের প্রিপারেশন সঠিকভাবে নিচ্ছ। তোমরা অলরেডি রুটিন পেয়েছো। তোমাদের 20 তারিখ থেকে টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। টেস্ট পরীক্ষা কিন্তু সবাই গুরুত্ব সহকারে দিবে, কারণ তোমরা জানো কি না আমি জানি না, টেস্ট এবং টেস্টের খাতা তোমাদের বোর্ডের রেজাল্ট হওয়ার পরেও 6 মাস প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হয়। ঠিক আছে? অতএব তোমাদের এই টেস্টের খাতাটা কিন্তু আমাদের সংগ্রহে থাকবে এবং এটা তোমাদের রেজাল্টের পরেও 6 মাস আমাদের সংরক্ষণ করতে হবে, কারণ মানুষের আপদ বিপদ এসব কথা তো বলা যায় না। তখন দেখা যাবে যে এটা দিয়ে তোমাদের অনেক কিছু নির্ভর করবে। হ্যাঁ, টেস্ট ভালোভাবে দিবে সবাই, এটা আশা করছি। আর আজকে আমাদের লাস্ট লেকচার অধ্যায় 2-এর জীবকোষ ও টিস্যু। হ্যাঁ, জীবকোষ ও টিস্যু থেকে আমরা আজকে লেকচার 4 পড়ব। গতদিন আমরা পড়েছিলাম সরল টিস্যুর স্ক্লেরাইড পর্যন্ত। হ্যাঁ, আজকে তোমাদের প্রথমেই আমি পড়াবো জটিল টিস্যু। ঠিক আছে, প্রথমেই আমরা চলে যাচ্ছি জটিল টিস্যু। জটিল টিস্যু হচ্ছে সে ধরনের টিস্যু যেই টিস্যুতে একাধিক বিভিন্ন ধরনের কোষ দিয়ে তৈরি। হ্যাঁ, যেমন এই টিস্যু হচ্ছে আমাদের 2 প্রকার। জটিল টিস্যু 2 প্রকার, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, জটিল টিস্যু 2 প্রকার, জাইলেম এবং ফ্লোয়েম। ঠিক আছে, আচ্ছা দেখো, জটিল টিস্যু 2 প্রকার। আগেই বলেছি এই টিস্যুতে বিভিন্ন প্রকার কোষ থাকবে। হ্যাঁ, জটিল টিস্যু 2 প্রকার, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম হচ্ছে আবার 2 ধরনের, প্রাথমিক ও সেকেন্ডারি। প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে আমরা বলছি প্রাথমিক জাইলেম। আর এখানে জাইলেম হচ্ছে কয়েক ধরনের কোষ থাকে: ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। ঠিক আছে, কি কি বললাম খেয়াল করো: ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ঠিক আছে, এগুলো দিয়ে জাইলেম টিস্যু গঠিত। ঠিক আছে, এরপরে চলে যাও ট্রাকিড। ট্রাকিডের কোষগুলো বেশ লম্বা, প্রান্তদ্বয় সূচালো। ঠিক আছে, প্রাচীরে লিগনিন জমা হয়। তারপরে কূপ দেখতে পাবো আমরা। জাইলেমের কাজ কি? কোষরস পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এদের প্রধান কাজ। ভেসেল কি? ভেসেলের কোষগুলো খাটো, চোঙের মতো। জাইলেমের মধ্যে প্রথমে হচ্ছে ট্রাকিড। ঠিক আছে, জাইলেমের মধ্যে প্রথম কোষ হলো ট্রাকিড, তারপরে হচ্ছে ভেসেল, তারপরে হচ্ছে জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার, তারপরে হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। ঠিক আছে, ট্রাকিড, ভেসেল, তারপরে হচ্ছে জাইলেম ফাইবার, তারপরে হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। হ্যাঁ, এটা হচ্ছে এই 4 ধরনের কোষ আমরা জাইলেম টিস্যুতে দেখতে পাবো। হ্যাঁ, জাইলেম টিস্যুতে তুমি এই 4 ধরনের কোষ দেখতে পাবে। এরপরে দেখো, ঠিক আছে, জাইলেম টিস্যুতে এই 4 ধরনের কোষ পাবে: ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা। হ্যাঁ, এরপরে দেখো, আমি ট্রাকিড বলেছি। ভেসেল হচ্ছে কতগুলো খাটো চোঙের মতো কোষ, একটির মাথায় আরেকটি সজ্জিত হয়ে এটা একটা দীর্ঘ নলের মতো সৃষ্টি করে। হ্যাঁ, আর এরপর আমরা চলে যাই জাইলেম প্যারেনকাইমা। জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা জাতীয় কোষকেই বলা হয় জাইলেম প্যারেনকাইমা। এর আরেক নাম হচ্ছে উড প্যারেনকাইমা। এদের প্রাচীর পুরু বা পাতলা হতে পারে। উড প্যারেনকাইমা মিন্স কাঠ। হ্যাঁ, এরপরে হচ্ছে জাইলেম ফাইবার। জাইলেমে অবস্থিত যে কোনো ফাইবার মানেই হচ্ছে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ। হ্যাঁ, জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষেই হচ্ছে জাইলেম ফাইবার বা উড ফাইবার। আর যেহেতু স্ক্লেরেনকাইমা কোষ, তাহলে এদের প্রধান কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই ফ্লোয়েম টিস্যু। পাতায় তো খাদ্য তৈরি হলো। হ্যাঁ, উদ্ভিদের তৈরিকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করে ফ্লোয়েম টিস্যু। এই ফ্লোয়েম টিস্যুতে আমরা পাবো, ফ্লোয়েম টিস্যু গঠিত হয় সিপ কোষ, তারপরে হচ্ছে সঙ্গী কোষ,
তারপরে হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। ঠিক আছে, জাইলেমের মতো ফ্লোয়েমও এই 4টি কোষ দিয়ে গঠিত। হ্যাঁ, সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। ক্লিয়ার? আচ্ছা, সিপ কোষটা কি? এরা এক বিশেষ ধরনের কোষ, দীর্ঘ, পাতলা, কোষ প্রাচীরযুক্ত এবং জীবিত। এই কোষগুলো লম্বালম্বিভাবে একটির ওপর আরেকটি সজ্জিত থাকে। আর এখানে আমরা দেখতে পাবো সিপ প্লেট। একটা জিনিস মনে রাখবে, পরিণত সিপ কোষে আমাদের কি থাকে না, কোনো নিউক্লিয়াস নেই। ঠিক আছে, নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস নেই কিন্তু কোষটি জীবিত। সিপনলের একটা মেন পয়েন্ট হচ্ছে এটি হচ্ছে একটি নিউক্লিয়াস বিহীন কোষ। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো সঙ্গী কোষ। প্রতিটি সিপ কোষের সাথে একটি করে প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে, এরাই হচ্ছে সঙ্গী কোষ। এদের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস বেশ বড়। আর ফ্লোয়েম ফাইবার হচ্ছে যে কোনো ফাইবার, তাই না, স্ক্লেনকাইমা জাতীয় কোষ, আগেই বলেছি। এগুলো এক ধরনের দীর্ঘ কোষ যাদের প্রান্তদেশে পরস্পরের সাথে যুক্ত থাকে। পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার। পাটের আঁশ হচ্ছে বাস্ট ফাইবার, পাটের আঁশ হচ্ছে বাস্ট ফাইবার। ক্লিয়ার? আচ্ছা, আর ফ্লোয়েম প্যারেনকাইমা হচ্ছে ফ্লোয়েমে উপস্থিত প্যারেনকাইমা জাতীয় কোষগুলোকে বলা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। আর প্যারেনকাইমা জাতীয় কোষ মানেই হচ্ছে পাতলা, প্রাচীরযুক্ত, প্রোটোপ্লাজমযুক্ত, হ্যাঁ, ইত্যাদি। এরপরে চলে যাও প্রাণী টিস্যু। হ্যাঁ, প্রাণী টিস্যুর প্রকারভেদে তুমি দেখতে পাবে আবরণী টিস্যু বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করে। তবে কি করে, আবৃত করে রাখাই আবরণী টিস্যুর একমাত্র কাজ নয়। এর আরও কাজগুলো হচ্ছে অঙ্গকে আবৃত করে, সেটিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, তারপরে হচ্ছে প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ ও নিঃসরণ করে, আবার হচ্ছে বিভিন্ন প্রকার পদার্থ শোষণ করে। আবরণী টিস্যুর মধ্যে তুমি দেখতে পাবে স্কোয়ামাস। হ্যাঁ, এই টিস্যুর কোষগুলো মাসের আইসের মতো চ্যাপ্টার, নিউক্লিয়াস বড়। এটা তুমি দেখতে পাবে বৃক্কের বোমেন্স ক্যাপসুলে। কিউবয়েডাল আবরণী টিস্যু, কোষগুলো ঘনাকার, কিউব আকৃতির। এই কোষগুলো তুমি পাবে বৃক্কের সংগ্রাহক নালিকায়। কলামনার, বিল্ডিংয়ের কলামের মতো কোষগুলো, হ্যাঁ, স্তম্ভের মতো সরু এবং লম্বা। এটা তুমি পাবে প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলো, হ্যাঁ, ক্ষরণ, রক্ষণ এবং শোষণ কাজ করে ইত্যাদিতে। ঠিক আছে। এরপরে দেখো তুমি সিলিয়াযুক্ত আবরণী টিস্যু পাবে মেরুদণ্ডের শ্বাসনালীতে। ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু পাবে হাইড্রার এন্ডোডার্মে। ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু পাবে হাইড্রার এন্ডোডার্ম এবং মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে। তারপরে জনন অঙ্গের আবরণী টিস্যু জননকোষ। জননকোষ 2 প্রকার, শুক্রাণু এবং ডিম্বাণু। এরপরে দেখো যোজক টিস্যু। যোজক টিস্যুতে আমরা পড়েছি যোজক বা কানেকটিভ টিস্যুতে মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং কোষের সংখ্যা কম। ঠিক আছে, এটা হচ্ছে 3 ধরনের, ফাইব্রাস, স্কেলিটাল। স্কেলিটালের মধ্যে আবার আছে ফাইব্রাস হচ্ছে যোজক টিস্যু দেহত্বকের নিচে পেশির মধ্যে থাকে। স্কেলিটাল হচ্ছে দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে, যেটা তোমার দেহের কঙ্কাল। হ্যাঁ, এটা তোমার দেহকে কি করে, নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা দেয় আর অঙ্গ চলাচল ও চলনে সহায়তা করে। ঠিক আছে, এই স্কেলিটালের আবার 2 প্রকার, একটা হচ্ছে কোমলাস্থি, কোমলাস্থি, আরেকটা হচ্ছে অস্থি। কোমলাস্থির আরেক নাম হচ্ছে তরুণাস্থি। হ্যাঁ, কোমলাস্থি এক ধরনের নমনীয় স্কেলিটাল যোজক টিস্যু। এটা তুমি পাবে মানুষের নাক ও কানের পিনা। হ্যাঁ, আর অস্থিটা কি, অস্থি বিশেষ ধরনের দৃঢ়, ভঙ্গুর এবং অনমনীয় স্কেলিটাল কানেকটিভ টিস্যু। এদের মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে অস্থির দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে, ক্যালসিয়াম জমা হবে। এরপরে দেখো তরল টিস্যু। তরল টিস্যুর মাতৃকা তরল। মাতৃকা বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। এই টিস্যুর প্রধান কাজ দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা, রোগ প্রতিরোধ করা এবং রক্ত জমাট বাঁধা বিশেষ ভূমিকা রাখা। তরল যোজক টিস্যু 2 ধরনের, রক্ত এবং লসিকা। ঠিক আছে, রক্ত কি, রক্ত এক ধরনের ক্ষারীয় ঈষৎ লবণাক্ত তরল যোজক কলা। 6ষ্ঠ অধ্যায়ে তোমরা রক্তের ডিটেলস পড়েছো। ঠিক আছে, ধমনী, শিরা ও কৈশিক নালীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়। রক্তের উপাদান 2টি। ঠিক আছে,
রক্তের উপাদান দুইটি, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। ঠিক আছে, রক্তের উপাদান দুইটি, রক্তরস এবং রক্তকণিকা। তারপরে রক্তের তরল অংশ হচ্ছে রক্তরস, এর হচ্ছে 91 থেকে 92% পানি, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, এবং 8 থেকে 9% জৈব অজৈব পদার্থ। ঠিক আছে, রক্তকণিকা আবার 3 প্রকার, তোমরা পড়েছো। রক্তকণিকা হচ্ছে রেড ব্লাড সেল, তারপরে হচ্ছে হোয়াইট ব্লাড সেল, আরেকটা হচ্ছে তোমার প্লাটিলেট, ব্লাড প্লাটিলেট বা থ্রম্বোসাইট যেটাই বলো, প্লাটিলেট। ঠিক আছে, লসিকা কি? লসিকা হচ্ছে মানবদেহের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে, হ্যাঁ, বিভিন্ন টিস্যুর মধ্যে যে ফাঁকা স্থান থাকে সেখানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলে। এগুলো ছোট নালীর মাধ্যমে সংগৃহীত হয়ে একটি আলাদা নালিকাতন্ত্র গঠন করে, যাকে আমরা বলছি লসিকা তন্ত্র। হ্যাঁ, লসিকা ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ। এরপরে হচ্ছে পেশি টিস্যু। পেশি টিস্যুর উৎপত্তি ভ্রূণের মেসোডাম থেকে। হ্যাঁ, পেশি টিস্যু হচ্ছে ভ্রূণের মেসোডাম থেকে, আর এটি কি করে? সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। এদের মাতৃকা প্রায় অনুপস্থিত। পেশি কোষগুলো সরু, লম্বা এবং তন্তুময়। যেসব তন্তুতে আড়াআড়ি ডোরাকাটা থাকে তাদের আমরা বলছি ডোরাকাটা পেশি, আর ডোরাবিহীন তন্তুকে আমরা বলছি মসৃণ পেশি। ঠিক আছে, পেশি আবার তোমার 3 প্রকার, ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশি। প্রথমে হচ্ছে ঐচ্ছিক পেশি, যেটা তোমার নিয়ন্ত্রণাধীন। ঠিক আছে, 2 হচ্ছে অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি। তারপরে 3 হচ্ছে তোমার হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি। ঠিক আছে, হৃৎপেশি, হ্যাঁ, হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি। ঠিক আছে, ঐচ্ছিক পেশি তুমি কোথায় পাবে? তোমার হাত পা সংলগ্ন। হ্যাঁ, প্রাণীর ইচ্ছানুযায়ী হয়। কোষগুলো নলাকার, শাখাবিহীন, আড়াআড়ি ডোরাযুক্ত। ঠিক আছে, আর অনিচ্ছিক পেশির আরেক নাম হচ্ছে মসৃণ পেশি। সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। এই পেশি কোষগুলো মাকো আকৃতির, এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না, এজন্য এই পেশিকে আমরা বলছি মসৃণ পেশি। এগুলো তুমি পাবে রক্তনালী, পৌষ্টিকনালী এগুলোর মধ্যে। হ্যাঁ, অনিচ্ছিক পেশি। তারপরে হচ্ছে কার্ডিয়াক বা হৃৎপেশি। এই পেশি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের মধ্যে পাবে, এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এই টিস্যুর কোষগুলো নলাকৃতি, আর অনৈচ্ছিক পেশির মতো এটা কাজ করে, কিন্তু দেখতে হচ্ছে ঐচ্ছিক পেশির মতো। আর তুমি হৃৎপেশিতে একটা বিশেষ জিনিস পাবে যেটাকে বলা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। হ্যাঁ, ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে। এদের সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়, তবে কার্ডিয়াক পেশির কোষগুলো শাখার মাধ্যমে পরস্পর যুক্ত থাকে। হ্যাঁ, এরপরে আছে নিউরন। নিউরন কি? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক। দেহের বিশেষ সংবদী কোষ নিউরন বা স্নায়ু কোষগুলো একত্রে স্নায়ু টিস্যু গঠন করে। স্নায়ু টিস্যু অসংখ্য নিউরন দিয়ে গঠিত। ঠিক আছে, এই নিউরন থেকে আমরা হচ্ছে স্পর্শ, তাপ, চাপ ইত্যাদি গ্রহণ করে দেহের ভেতরে মস্তিষ্কে বহন করে এবং মস্তিষ্কের বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে থাকে। একটি আদর্শ নিউরনের 3টি অংশ, কোষদেহ, ডেনড্রাইট এবং অ্যাক্সন। নিউরনের কোষ বহুভুজাকৃতি এবং নিউক্লিয়াসযুক্ত। কোষের সাইটোপ্লাজমে তুমি দেখতে পাবে মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো আছে, কিন্তু কোনো কি নেই? সক্রিয় সেন্ট্রিওল থাকে না। হ্যাঁ, সক্রিয় সেন্ট্রিওল থাকে না বলেই নিউরন কি হয় না? বিভাজিত হয় না। কোষদেহের চারিদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে আমরা বলছি ডেনড্রন। ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাদের বলা হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইটের সংখ্যা 1 বা একাধিক হতে পারে। নিউরনের কোষদেহ থেকে একটি লম্বা স্নায়ুতন্ত্র পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হয়, একে আমরা বলছি অ্যাক্সন। আর 2টি স্নায়ুতন্ত্রের সংযোগস্থল, যাকে আমরা বলছি সিন্যাপস। ঠিক আছে, স্নায়ু টিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্ক তাতে কি করে? সাড়া দেয়। হ্যাঁ, উন্নত প্রাণীতে স্নায়ু টিস্যু স্মৃতি সংরক্ষণ করা সহ দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। হ্যাঁ, এরপরে তুমি দেখতে পারো এখানে আছে, তোমরা জানো
যে অঙ্গ প্রথমে কতগুলো কোষ নিয়ে হয় টিস্যু, সেই টিস্যু নিয়ে হয় অঙ্গ, এবং কতগুলো অঙ্গ নিয়ে তৈরি হয় একটা তন্ত্র। ঠিক আছে, এটা মনে রেখো, একটার সাথে একটা রিলেটেড। পরিপাক তন্ত্রের হচ্ছে তুমি প্রথমেই পাবে মুখছিদ্র, তারপরে মুখ গহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, তারপর ডিওডেনাম, ইলিয়াম, রেকটাম, এবং লাস্টে হচ্ছে তোমার পায়ুছিদ্র। ঠিক আছে, এই পুরোটা নিয়ে হচ্ছে তোমার পরিপাকতন্ত্র। মানুষের লালা গ্রন্থি, যকৃৎ এবং অগ্নাশয় পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে। এরপরে আসো শ্বসনতন্ত্র। নাসারন্ধ্র, গলবিল, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই এবং একজোড়া ফুসফুস নিয়ে মানুষের শ্বসনতন্ত্র গঠিত। ঠিক আছে, এই তন্ত্র মানুষের দেহে সঞ্চিত খাদ্যকে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে। এই শক্তি দেহের দৈনন্দিন কাজে সহায়তা করে। স্নায়ুতন্ত্র কি নিয়ে তৈরি? মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং করটি। ঠিক আছে, এরপরে হচ্ছে রেচনতন্ত্র। তোমার দেহে রেচনতন্ত্র তৈরি হবে একজোড়া বৃক্ক, একজোড়া ইউরেটার, একটি মূত্রথলি এবং একটি মূত্রনালী নিয়ে মানুষের গঠিত। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার ইম্পর্ট্যান্ট হচ্ছে পরিপাকতন্ত্র, যেটা আমি প্রথমে বললাম, পরিপাকতন্ত্র, তারপরে হচ্ছে শ্বসনতন্ত্র, এগুলা পড়বে কি নিয়ে গঠিত। হ্যাঁ, আর যেন 2-এর প্রশ্ন আসলে লিখতে পারো। তারপরে হচ্ছে তোমার রেচনতন্ত্র। রেচনতন্ত্র হচ্ছে একজোড়া বৃক্ক, হ্যাঁ, একজোড়া বৃক্ক, একজোড়া ইউরেটার, একটি মূত্রথলি এবং একটি মূত্রনালী। হ্যাঁ, মূত্রনালী হচ্ছে ইউরেথ্রা নিয়ে মানুষের রেচনতন্ত্র গঠিত। তোমরা জানো রেচন পদার্থ হিসাবে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, ঠিক আছে, তৈরি হয়। এই বর্জ্য পদার্থ সাধারণত আমাদের দেহের জন্য ক্ষতিকর এবং দেহ থেকে অতি দ্রুত এটা নিষ্কাশনের প্রয়োজন হয়। দেহ থেকে এসব অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশন করার পদ্ধতিকেই আমরা বলছি রেচন প্রক্রিয়া। ঠিক আছে, আর যে তন্ত্রের সাহায্যে এই কাজটা সম্পন্ন হচ্ছে তাকে বলা হচ্ছে রেচন তন্ত্র। এরপরে দেখো জননতন্ত্র। জননতন্ত্র পুরুষের দেহে পুংজননতন্ত্র এবং স্ত্রীলোকের দেহে স্ত্রী প্রজননতন্ত্র থাকে। ঠিক আছে, এরপরে হচ্ছে ত্বক। তোমার দেহের বাইরের দিকে যে আচ্ছাদনকারী আবরণ থাকে তাকে আমরা বলছি ত্বক বা চামড়া বা স্কিন, তুমি যেটাই বলো সেটাই রাইট। হ্যাঁ, কিন্তু হচ্ছে এর কাজ কি? ত্বক দেহকে আচ্ছাদন করে, বাইরের আঘাত এবং জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। এছাড়া দেহের জলীয় অংশকে দেহের ভেতর কি করে? সংরক্ষণ করে। হ্যাঁ, এরপরে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এটা অনেক সময় 2-এর প্রশ্ন হিসেবে চলে আসে, অন্তঃক্ষরা গ্রন্থি। হ্যাঁ, অন্তঃক্ষরা গ্রন্থি দেখো, প্রাণীদেহে কতগুলো নালীহীন বা অন্তঃক্ষরা গ্রন্থি আছে। এসব গ্রন্থি থেকে নিঃসৃত রসকে আমরা কি বলছি? হরমোন। ঠিক আছে, প্রাণীদেহে কতগুলো নালীহীন বা অন্তঃক্ষরা গ্রন্থি আছে, এসব গ্রন্থি থেকে নিঃসৃত রসকে আমরা বলছি হরমোন। পরিবহন করার জন্য এর কোনো নির্দিষ্ট নালী থাকে না। রক্তের মাধ্যমে হরমোন পরিবাহিত হয়। হ্যাঁ, রক্তের মাধ্যমে হরমোন এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। যেমন কয়েকটি অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে পিটুইটারি, তারপরে হচ্ছে থাইরয়েড, প্যারাথাইরয়েড, অগ্নাশয়ের, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তারপর হচ্ছে সুপ্রারেনাল। অনেক সময় আসে যে কয়েকটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ দাও। হ্যাঁ, 2 নম্বরের প্রশ্নে আসে। সুতরাং তুমি এটা ভালো করে পড়বে। হ্যাঁ, অন্তঃক্ষরা গ্রন্থি কি ব্যাখ্যা করো। কি কি নাম বললাম? পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অগ্নাশয়ের, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সুপ্রারেনাল ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা, 2য় অধ্যায় আমার তাহলে কমপ্লিট। পি টেস্টের সবগুলো অধ্যায় কিন্তু আমি পড়িয়েছি, এর বাইরেও পড়িয়েছি 5ম অধ্যায়। তোমরা তো জানোই পি টেস্টের সিলেবাস 2, 4, 6, 7। ঠিক আছে, 2, 4, 6, 7, 8 বাদ দিয়ে 9, 10, 11, 12, 13, 14, এই 10টি অধ্যায় আমি তোমাদের দিয়েছি। তার থেকে 8টি প্রশ্ন থাকবে, সুন্দর মতো করে 5টা অ্যান্সার করবে। সিটির প্রশ্নগুলো একটু দেখতে পারো, কারণ সিটিতে আমি যে প্রশ্নগুলো নিয়েছিলাম সেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। সিটির প্রশ্নগুলো প্লাস আমি যে
লেকচারে ক্রিয়েটিভগুলো দিয়েছি, ঠিক আছে, সেগুলোর থেকেই তোমাদের প্রশ্ন করা হয়েছে। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। আর তোমরা তো জানোই শুক্রবার তোমাদের সাথে মিটিং ডাকা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 7:30টায় তোমাদের সাথে আমাদের মিটিং। কারো কোনো কথা থাকলে আমাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ, সরাসরি তোমাদের সাথে। কারণ আমার মনে হয় পরীক্ষার আগে তোমাদের সাথে একটা মিটিং করা দরকার। জুম মিটিং হবে, তোমাদের কারো কোনো সমস্যা থাকলে সেই মিটিংয়ে আমাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ। আচ্ছা, তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।